সমস্ত ঘরগুলো তল্লাশি সম্পূর্ণ করে একেবারে কোণার দিকের ঘরটিতে ঢুকলো সবাই। ঘরে ঢুকেই সবাই চমকে গেল। মেয়েটি পেছন ঘুরে দাঁড়িয়ে ফিস ফিস করে কার সঙ্গে যেন কথা বলছে। দেয়ালের দিকে মুখ ছিল মেয়েটির, যেন সম্মোহনগ্রস্ত হয়ে সে এক নাগাড়ে কথা বলে যাচ্ছিল কারো সাথে। আশেপাশে কে আছে না আছে কোনো ভ্রুক্ষেপ ছিল না মেয়েটির। আর যে ভাষায় কথা বলছিল মেয়েটি, তা না ইংরেজি তা না বাংলা। গাইড ফিস ফিস করে জানালো ভাষাটি এখানকার আঞ্চলিক ভাষা, মেওয়াটি। কিছু কিছু অলৌকিক কাণ্ড আজও ঘটে, যার বৈজ্ঞানিক যুক্তি গ্রাহ্যতা হয়তো নেই, কিন্তু আমাদের চারপাশের জগৎকে বিশ্বাস করাতে সক্ষম হয় সামথিং ইজ রং দেয়ার। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসেনার্স, আমি রায়হান আবার চলে এসেছি ভূত বাংলার নতুন আরেকটি এপিসোড নিয়ে। এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আমাদের কাছে এখন যে ঘটনাটি রয়েছে সেটি আমরা পেয়েছি ভারতের পশ্চিমবঙ্গ থেকে, আর ঘটনাটি লিখেছেন অনির্বাণ মজুমদার। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। ঘটনাটা ভৌতিক কিনা জানি না, কিন্তু কিছু তো একটা আছে যা বড়ই রহস্যময়। বাস্তবের পৃথিবীতে এ ধরনের ঘটনা বড়ই অস্বস্তিদায়ক। বিশ্বাস করতে মন চায় না, অথচ একেবারে উড়িয়ে দেওয়াও যায় না। এই ঘটনাটি আমাকে বলেছিল আমার এক বন্ধুর প্রকৃত নাম প্রকাশ করাটা ঠিক হবে না, তাই ওর নাম উজ্জ্বল রেখেই পুরো ঘটনাটা আপনাদের বলছি। আমার বন্ধুটি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কাজ করে। এছাড়াও ওর ট্যুরস ট্রাভেলসের একটা কোম্পানিও আছে। খুব সুন্দর একটা নামও রেখেছে, কিন্তু নামটাও আবার বলা যাবে না। যাই হোক, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা ভারতবর্ষের সব জায়গাতেই ও ট্যুর করে। ওর ট্যুর খুব ভালোও হয়। ও কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করে না। এই তো কিছুদিন আগে আয়লার সময় ও আসামে গিয়ে ফেঁসে গিয়েছিল, কিন্তু ও কাস্টমারদের কোনো অসুবিধায় পড়তে দেয়নি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেমন প্রতিশ্রুতি দিয়েছিল ঠিক তেমনই রেখেছিল। অতিরিক্ত 4 দিন ওর আটকা পড়েছিল ওখানে। ও কিন্তু সব হাসি মুখেই ম্যানেজ করেছিল। কাস্টমাররা সবাই স্যাটিসফাইড ছিল ওর প্রতি। তবে বেশ কিছু জরিমানাও গুনতে হয়েছিল অবশ্য এই ট্রিপের জন্য। 2019-এর ডিসেম্বরে একটা বড় ট্রিপ ধরেছিল রাজস্থান। প্রায় 82 জন ও পেয়ে গিয়েছিল এই ট্রিপে। রণথম্বর, চিতোর, জয়সলমীর প্রভৃতি দুর্গগুলো দেখে ওরা পৌঁছালো আরাবল্লী পর্বতে ঘেরা আলভার জেলার ভানগড় ফোর্টে। ভানগড় ফোর্ট সম্পর্কে অনেকেই জানেন যে এটাকে ভুতুরে দুর্গ বলা হয়ে থাকে। খোদ সরকার থেকেই এই দুর্গকে বিকেল 5টার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশিকা রেখেছে, যা দুর্গের দেয়ালে ঝোলানো আছে। নির্দেশ অমান্য করে যারা ঢুকেছিল তাদের মৃতদেহ নাকি পাওয়া যায় দুর্গতে। তান্ত্রিক সিংহিয়ার অভিশাপে রত্নাবলী, ছত্তর সিংহ সহ রাজপুরুষদের বিদেহী আত্মারা নাকি আজ ওই দুর্গে বন্দী হয়ে রয়েছে। আমি আর ভানগড় ফোর্টের ইতিহাসে ঢুকলাম না, ওটা আপনারা গুগল থেকেই পেয়ে যাবেন। যাই হোক, একটা উত্তেজনা আর রোমাঞ্চকে বুকে বয়ে ওরা পৌঁছালো ভানগড় দুর্গে। হাসি ঠাট্টা করতে করতে টুরিস্টরা ভানগড় দেখছিল। তান্ত্রিককে নিয়ে মশকরাটা হচ্ছিল বেশি। সবাই একবার করে রাজকুমারীর ঘরটি ঢু মারছিল। শীতের সময় বেলা তাড়াতাড়ি পড়ে আসে। বেলা 4:30-এর মধ্যেই সূর্যের আলো মরে গিয়েছিল। আধো আলো আধো অন্ধকার পরিবেশ। গাইড তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি দর্শন শেষ করার জন্য, কিন্তু কে শোনে কার কথা। সবাই তখন দুলকি চালে দুর্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। স্বাভাবিকভাবেই ভূতের আষাঢ়িয়া গল্পকে কেউ বিশ্বাস করেনি। গাইড শেষে আমার বন্ধুকে বিষয়টির গুরুত্ব বোঝাতে সক্ষম হয়। আমার বন্ধু এবার সবাইকে তাড়া দিতে শুরু করলো। এবার কাজ হলো, সবাই এক এক করে দুর্গ ছেড়ে বেরিয়ে আসতে শুরু করলো। নিচে পৌঁছে সবাই যখন গাড়িতে উঠতে যাচ্ছে, ঠিক তখনই এক ভদ্রমহিলা হাউমাউ করে কাঁদতে কাঁদতে উন্মাদের মতো দুর্গের দিকে ছুটতে শুরু করলেন। ভদ্রমহিলার স্বামীর কাছে জানা গেল ওদের মেয়েকে নাকি পাওয়া যাচ্ছে না। স্বামী ভদ্রলোকটি ভেবেছিলেন মেয়ে মায়ের সাথে আছে, আর স্ত্রী ভেবেছিলেন মেয়ে বাবার সাথে রয়েছে। স্বামী এবং স্ত্রী দুজনেই সঙ্গছুট হয়ে গিয়েছিলেন দুর্গ দেখতে গিয়ে। মেয়েটির বয়স বছর 15 মতো হবে। বন্ধুর মনে পড়ে গেল মেয়েটিকে। খুব সুন্দর গান গেয়ে গোটা ট্রেনটাকে মাতিয়ে রেখেছিল মেয়েটি।
বন্ধু গাইড এবং দুর্গের সিকিউরিটিকে নিয়ে ছুটল দুর্গে। বিকেল তখন 5:35। ভদ্র মহিলা তখন দুর্গের বন্ধ হয়ে যাওয়া গেটটা ধরে কেঁদে চলেছেন। এ প্রসঙ্গে আরো একটা তথ্য আপনাদের জানানো হয়নি যে বিকেল 5টা বেজে গেলে সিকিউরিটির লোকদেরও অ্যালাউ ছিল না ভানগড়ের দুর্গে। দুর্গ লক করে ওরা বেরিয়ে আসতেন। এক্ষেত্রেও অন্যথা হয়নি কখনো। দুর্গের মেন ফটকটা খুলে ওরা পরিমরি করে ছুটলো দুর্গের ভেতর। ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে, বাইরেটা পুরো অন্ধকার। দুর্গের একতলার লাইটগুলো অবশ্য জ্বালানো ছিল। দুর্গ তো এককালে 7টা ফ্লোর ছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কেবল 2টো ফ্লোরই অবশিষ্ট রয়েছে। যাই হোক, তন্ন তন্ন করে চিরুনি তল্লাশি চালানো হলো একতলাতে, কিন্তু কোথাও পাওয়া গেল না মেয়েটিকে। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা গেল, মেয়েটি দুর্গে যদি আটকেই পড়ে তাহলে চিৎকার চেঁচামেচি বা কান্নাকাটি করবে তো না, কোনো শব্দই পাওয়া যাচ্ছিল না সেই সময়। একটা চোরা আতঙ্কের স্রোত সবাইকে সেই সময় বিহব্বল করে তুলেছিল। একতলা যখন পাওয়া গেল তখন সিঁড়ি বেয়ে সবাই দোতলায় উঠতে শুরু করলো। দোতলাটা পুরো ঘুটঘুটে অন্ধকার। সিকিউরিটির লোকটি টর্চ চালালো, বাকিরা মোবাইলের টর্চগুলো অন করায় কিছুটা আলো পাওয়া গেল। প্রতিটি ঘরে চলছিল তল্লাশি এবং যথারীতি ব্যর্থ হচ্ছিল তাদের খোঁজ। কোথাও পাওয়া যাচ্ছিল না মেয়েটিকে। সবার মধ্যেই অল্প বিস্তর অস্বস্তি বেড়েই চলছিল। কোথায় গেল মেয়েটি তাহলে? মেয়েটির মা কাটা পাঠার মতো ছটফট করছিলেন। প্রায় সামলানোই যাচ্ছিল না তাকে। সমস্ত ঘরগুলো তল্লাশি সম্পূর্ণ করে একেবারে কোণার দিকের ঘরটিতে ঢুকলো সবাই। ঘরে ঢুকেই সবাই চমকে গেল। মেয়েটি পেছন ঘুরে দাঁড়িয়ে ফিস ফিস করে কার সঙ্গে যেন কথা বলছে। দেয়ালের দিকে মুখ ছিল মেয়েটির, যেন সম্মোহনগ্রস্ত হয়ে সে এক নাগাড়ে কথা বলে যাচ্ছিল কারো সাথে। আশেপাশে কে আছে না আছে কোনো ভ্রুক্ষেপ ছিল না মেয়েটির। আর যে ভাষায় কথা বলছিল মেয়েটি, তা না ইংরেজি তা না বাংলা। গাইড ফিস ফিস করে জানালো ভাষাটি এখানকার আঞ্চলিক ভাষা, মেওয়াটি। অবাক কাণ্ড, মেয়েটি এই কয়দিনে এখানকার আঞ্চলিক ভাষা আয়ত্তই বা করলো কি করে? মেয়েটির মা ছুটে গিয়ে মেয়েটিকে ঝাঁকাতে লাগলো, কিন্তু মেয়েটির তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। মেয়েটি মায়ের হাত ছাড়িয়ে যথারীতি কথা বলতেই লাগলো। সিকিউরিটি এবং গাইড রীতিমতো ভয়ে পাংশুটে হয়ে গিয়েছিল, কারণ লোকগাথাকে ভয়ঙ্কর ভাবে বিশ্বাস করে ওরা। ওরা স্থবিরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছিল সব। আমার বন্ধু আর নিজেকে সামলাতে পারলো না। ও দৌড়ে গিয়ে মেয়েটিকে হ্যাচড়াতে হ্যাচড়াতে ওখান থেকে বের করে নিয়ে এলো। হিংস্র হয়ে উঠলো মেয়েটি, তাতে আছড়ে কামড়ে এক সা করে দিল বন্ধুকে। মেয়েটিকে 2 কিলোমিটার রাস্তা পেরিয়ে হোটেলে আনতে প্রাণান্তকর অবস্থা হয়েছিল ওদের। হোটেলে এসেও তাণ্ডব কমলো না। জিনিসপত্র লন্ডভন্ড করে দিচ্ছিল মেয়েটি। অশ্রাব্য ভাষায় গালি পাচ্ছিল আমার বন্ধুকে। মেয়েটির বাবা উপায়ন্তর না দেখে তার পৈতাটা বের করে গায়ত্রী মন্ত্র জপতে শুরু করলেন, কিন্তু কিছুই হচ্ছিল না তাতে। মেয়েটিকে 2 দিক থেকে 2 জন ধরে রেখেছিল, নইলে এতটাই হিংস্র হয়েছিল যে আমার বন্ধুকে পারলেই খুনই করে দেয়। এইভাবে ঘন্টাখানেক ধস্তাধস্তি চলার পর মেয়েটি বিছানায় লুটিয়ে পড়ল। গায়ে হাত দেওয়া যাচ্ছে না, এতটা টেম্পারেচার উঠে গিয়েছিল মেয়েটির। অত রাত্রে হাসপাতালে না নিয়ে স্থানীয় একজন ডাক্তারকে কল করে আনা হলো। তিনি মেয়েটিকে দেখে ওষুধ দিলেন। ঘন্টাখানেক পর মেয়েটি ঘাম দিয়ে জ্বর ছাড়লো। অবাক কাণ্ড, পূর্বের কোনো কথাই তার মনে নেই। একদম স্বাভাবিক আচরণ করছিল মেয়েটি। মেয়েটির মা ও বাবা এ নিয়ে আর বেশি ঘাটাঘাটি করেনি। এ যাত্রায় বিরাট একটা ফাড়া কাটলো। এই ভেবে মেয়েটির বাবা মা ঠাকুরকে প্রণাম করছিল তখন আমার বন্ধুটি ফিরে এসে এই গল্প আমাকে শোনায়। আমি বিশ্বাস করিনি ওর কথা। এসব আজগবি কথা কারো বিশ্বাস হয়? হয়তো মেয়েটি কোনোভাবে শক পেয়েছিল, তাই কিছুক্ষণের জন্য ইমাজিনেশনের জগতে চলে গিয়েছিল। আমি ওকে এই কথা বলেছিলাম, কিন্তু বন্ধু অলৌকিকতা থেকে বেরোতেই পারেনি, কারণ ও চাক্ষুষ করেছিল বিষয়টি। ওকে নাকি গাইডটি বলেছিল সাবধানে থাকতে। আমি সেসব শুনে মজাই করেছিলাম ওর সাথে। যাই হোক, এসব বিশ্বাস করা আর না করা আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি তো বিশ্বাস করিনি। কেবল একটা ধ্রুব সত্য যে আমার বন্ধুর ছেলের কাছে একটা ডেথ সার্টিফিকেট রয়েছে, যেটা ওর বাবার। কারণ এর কিছুদিন পরেই আমার বন্ধু আত্মহত্যা করেছিল গলায় দড়ি দিয়ে। না, কোনো সুইসাইডাল নোট লিখে রেখে যায়নি। আমার বন্ধু ওর স্ত্রী, পুত্র এবং মাকে নিয়ে ভীষণ সুখী ছিল। এমনকি টাকা পয়সার দিক থেকেও সচ্ছল ছিল। আজ পর্যন্ত ওদের মধ্যে কোনো পারিবারিক অশান্তি হয়েছে এ কথা ওর শত্রুরাও বলতে পারবে না। আর ওর ধার দেনা প্রায় ছিল না বললেই চলে। তাই ওর আত্মহত্যা আমার কাছে একেবারে অদ্ভুত রকমের একটা বিষয়, যার কার্যকারণ সম্পর্ক আমি এখনো খুঁজে চলেছি। অনির্বাণ মজুমদার। ডিয়ার লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা। ঘটনা যদি ভালো লেগে থাকে আমাদের কমেন্ট করে জানান, যদি ভালো না লাগে সেটাও আমাদের কমেন্ট করে জানান। আর আপনার সঙ্গেও যদি এমন কোনো ঘটনা থাকে বা আপনি হয়তো কারো কাছে শুনেছেন,
আপনি চাইলে আমাদের কাছে সহজেই মেইল করে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল আইডি bhutbanglo.com@gmail.com। যদি কষ্ট করে লিখতে না চান, রেকর্ড করেও আমাদের কাছে পাঠাতে পারেন। তাই দেরি না করে এখনই পাঠিয়ে দিন আমাদের কাছে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে প্রেস করতেও ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করতেও ভুলবেন না। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত টাটা।